একাদশ শ্রেণীর মানবিক বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিরাপদে আছো এবং সুস্থ আছো। আমার বিষয় সমাজ বিজ্ঞান। তোমরা জানো সমাজ বিজ্ঞানের আলোচনার বিষয় সামাজিক সম্পর্ক, অর্থাৎ সামাজিক সম্পর্ক বলতে আমরা মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পর্ক, এগুলোকে বুঝাই। তো এই সম্পর্কগুলোর মধ্যে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্কও রয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তোমাদের সাথে আমাদের যে সম্পর্ক সেটা প্রযুক্তি নির্ভর সম্পর্ক গড়ে উঠেছে। আমি তোমাদের দেখতে পাই না, তোমাদের সাথে আমার আই কন্ট্যাক্ট হয় না, তোমরা মনোযোগ দিয়ে শুনছো না ঘুমাচ্ছ তাও বুঝতে পারি না। আশা করি পরম করুণাময় আমাদেরকে এই অস্বাভাবিক পরিস্থিতি থেকে শীঘ্রই মুক্তি দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রাশেদা আক্তার গাজী, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সমাজবিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড 117। আমার আলোচনার বিষয় সমাজবিজ্ঞানে গবেষণা পদ্ধতি। প্রথমেই আমরা গবেষণা পদ্ধতি মানে রিসার্চ মেথডটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। সমাজবিজ্ঞান উৎপত্তির সাথে গবেষণা পদ্ধতি ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেক সমাজবিজ্ঞানী সমাজ বিষয়ক লেখায় কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করেছেন। সভ্যতার ক্রমবিকাশের সাথে সমাজে নতুন নতুন সমস্যার উদ্ভব হয়েছে। ফলে সমাজ গবেষণায় পদ্ধতি ব্যবহারের মাত্রা ক্রমাগত বেড়ে চলেছে। এই নতুন নতুন সমস্যার সমাধানে পদ্ধতিও ভিন্ন ভিন্ন এসছে এবং এর ব্যবহারও বেড়েছে। এই গবেষণা পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ রিসার্চ মেথড। এই শব্দ দুটিকে পৃথকভাবে আমরা বিশ্লেষণ করে স্লাইডে দেখিয়েছি। রিসার্চ, মানে পুনরায় বা এগেইন, আর সার্চ মানে অনুসন্ধান বা লুকিং ফর মানে পুনরায় অনুসন্ধান, অর্থাৎ বিষয়টা আগে জানা ছিল তারপরও আবার অনুসন্ধান করা হচ্ছে। আর মেথড মেটা যা উইথ বা সাথে, আর হোডোস হচ্ছে পন্থা বা ওয়ে বা কৌশল। এখানে রিসার্চ মেথড তাহলে হচ্ছে পন্থার সাথে পুনরায় অনুসন্ধান, অর্থাৎ গবেষণা কর্ম সম্পূর্ণরূপে সম্পন্ন করতে যে পন্থার সাহায্য নিতে হয় তাকেই গবেষণা পদ্ধতি বলা হয়। অনেকে আবার মেথড এবং টেকনিকের মধ্যে পার্থক্য করতে পারেন না, মনে করেন বিষয়টা একই। বিষয়টা আসলে এক নয়। পদ্ধতি এই সম্পর্কে গিসবার্ট উনি বলেছেন, পদ্ধতি হলো সম্পূর্ণ গবেষণাটি কিভাবে করা হবে সেটার একটা প্ল্যানিং, আর কৌশল হচ্ছে পদ্ধতি অনুসরণ করতে গিয়ে কোন কায়দা বা কোন পন্থাটা সে অবলম্বন করবে, কোন কৌশলটা সে অবলম্বন করবে বা কোন টেকনিকটা সে খাটাবে। তো এই একই পদ্ধতির একাধিক কৌশল থাকতে পারে। যেমন আমি আমার বাসা থেকে বা তুমি তোমার বাসা থেকে কলেজে যাবে। এখন তোমার বাসার দূরত্ব থেকে কলেজের যে দূরত্ব, সেখান থেকে তুমি 3টা ওয়েতে যেতে পারো। এক হচ্ছে পায়ে হেঁটে, 2 সাইকেলে, 3 রিক্সা। এখন তুমি কোনটা নিয়ে যাবে সেটাই হচ্ছে কৌশল। এখন এই কৌশলটা ভিন্ন ভিন্ন হবে, পরিস্থিতির কারণে ভিন্ন ভিন্ন হবে। যদি তুমি দেখো যে তোমার হাতে যে সময় আছে, তুমি হেঁটে গেলে সময় মতো পৌঁছতে পারবে, তাহলে তুমি হেঁটে যাবে। আর যদি মনে হয় যে সময় নাই, তাহলে তুমি সাইকেল বা রিক্সায় যাবে। এই যে তুমি এরকম আবার হতে পারে তুমি ঢাকা থেকে সিলেট যাবে। এখন যাওয়ার অনেকগুলো ওয়ে আছে, কখনো বাসে, কেউ বাসে যেতে পারে, কেউ ট্রেনে যেতে পারে, আবার কেউ বিমানে যেতে পারে। এই বিভিন্ন মাধ্যমের যেটিকে তুমি গ্রহণ করবে সেটাই হচ্ছে কৌশল, আর পদ্ধতি সেটাই।
এই যে বাসা থেকে কলেজে যাচ্ছ বা ঢাকা থেকে ট্রেনে যাচ্ছ, পদ্ধতি একটাই কিন্তু কৌশল ভিন্ন ভিন্ন। তেমনি জরিপ একটা পদ্ধতি, আর এই কাজে তথ্য সংগ্রহ করতে গিয়ে গবেষক অনেক ধরনের কৌশল অবলম্বন করতে পারে। যেমন সরাসরি ইন্টারভিউ নিয়ে সে বিষয়টা সম্পর্কে জানতে পারে, অথবা প্রশ্নমালা তৈরি করে ডাকে পাঠিয়ে সেটা থেকে সে তথ্য সংগ্রহ করতে পারে। অর্থাৎ টেকনিকটা কি নিবে এটা গবেষকের উপর নির্ভর করছে। গবেষণার প্রথমেই পদ্ধতি নির্ধারণ করা হয়, কিন্তু কৌশল আগে নির্ধারণ করা হয় না। এটা পরিস্থিতি এবং পরিবেশ বুঝে কৌশলটা নির্ধারণ করা হয়। ধরো আমি যদি ডাকে প্রশ্ন পাঠিয়ে দেই, সেই প্রশ্নগুলো যাকে পাঠাচ্ছি সে যদি পড়ালেখাই না জানে, তাহলে আমি সেখান থেকে কোনো উত্তরই পাবো না। সেক্ষেত্রে আমার যদি সরাসরি তাকে গিয়ে প্রশ্ন ইন্টারভিউ নিয়ে সাক্ষাৎকার নিয়ে তাকে প্রশ্নটা বুঝিয়ে বলে তথ্য নেওয়া যায়, সেক্ষেত্রে সেটাই ভালো হবে। এরকম পরিস্থিতি ভেদে তুমি কোন টেকনিকটা খাটাবে সেটা নির্ভর করছে। সমাজবিজ্ঞান যেহেতু সামগ্রিক সমাজকে নিয়ে আলোচনা করে এবং সমাজ যেহেতু পরিবর্তনশীল, তাই সামাজিক সমস্যার মধ্যেও রয়েছে ভিন্নতা। এই ভিন্ন ভিন্ন সামাজিক সমস্যা বিশ্লেষণে সমাজবিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করেন। তার মধ্যে আজকে আমরা যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দার্শনিক পদ্ধতি। এই সমাজবিজ্ঞানে দার্শনিক পদ্ধতির ব্যবহার অতি প্রাচীনকাল থেকে চলে আসছে। সমাজ চিন্তাবিদ ভিকো, ইবনে খালদুন, প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ সমাজবিজ্ঞানীরা দার্শনিক পদ্ধতিতে সমাজকে বিচার বিশ্লেষণ করেছেন। তাছাড়া সমাজবিজ্ঞানী সেন্ট সাইমন, স্পেন্সার, হবহাউস প্রমুখ এই পদ্ধতিতে কাজ করার পক্ষপাতী ছিলেন। ওয়েবারও সমাজ গবেষণায় এই পদ্ধতির সাহায্য নিয়েছেন। এই পদ্ধতিকে দর্শন বা ভাস্টিহ্যান আন্ডারস্ট্যান্ডিং, যেটার অর্থ, এটাকেও দর্শন পদ্ধতিও বলা হয়। ভাস্টিহ্যান একটা জার্মান শব্দ, এর অর্থ অন্তর্দৃষ্টি বা অনুধাবন করা বা বুঝতে পারা। এ পদ্ধতিতে গবেষক কোনো বিষয়কে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করবেন এবং অত্যন্ত গভীরভাবে নিজের অন্তর্দৃষ্টি দিয়ে, হৃদয় দিয়ে সামাজিক বিষয়টাকে বিশ্লেষণ করবেন। এমন এক সময় ছিল যখন এই পদ্ধতির মাধ্যমেই সব ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করা হতো, কিন্তু পরবর্তীতে নতুন নতুন পরিস্থিতিতে এই পদ্ধতির সাহায্যে আসলে কোনো বিষয় বিশ্লেষণ করা সম্ভব হচ্ছিল না, যার পরিপ্রেক্ষিতে সমাজবিজ্ঞানের মতো অন্যান্য বিজ্ঞানের বিকাশ ঘটে। সেন্ট সাইমন, স্পেন্সার, অগাস্কুথ, সিমেল, হবহাউস দর্শন পদ্ধতির মাধ্যমে সামাজিক ব্যবস্থাকে ব্যাখ্যা করার কাজে আত্মনিয়োগ করেন। তাদের এই গৃহীত পদ্ধতির নামই হচ্ছে দার্শনিক পদ্ধতি। তাহলে বোঝা যাচ্ছে যে দার্শনিক পদ্ধতির যারা সমর্থক তারা মনে করেন যে সমাজ বিজ্ঞানীদের অন্তর্দৃষ্টির মাধ্যমে বা হৃদয় দিয়ে সমাজ বিষয়ক চিন্তাধারা অর্থবহ হয়ে ওঠে এবং তাদের মতে সামাজিক ঘটনা একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, একটার সাথে একটা রিলেশন আছে। এই সামাজিক সম্পর্কগুলোকে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না, এটাকে অনুধাবন করাই যুক্তিযুক্ত এবং বিজ্ঞানসম্মত। ঘটনাগুলোর ভেতরকার বিষয়গুলো অনুধাবন করাই যুক্তিযুক্ত বলে মনে করেন। তো এই পদ্ধতিতে একজন গবেষক তার অন্তর্দৃষ্টি দ্বারা বা অনুধাবন ক্ষমতা দ্বারা মানুষের প্রকাশ্য আচরণের অন্তর্নিহিত কারণ উদ্ঘাটনের চেষ্টা করেন। এখানে খেয়াল করা বিষয়টা মানুষের প্রকাশ্য আচরণ, অর্থাৎ এখানে একটু সীমাবদ্ধতা আছে এই পদ্ধতির। যে আচরণটা সে প্রকাশ করছে সেটা নিয়েই তিনি গবেষণা করতে পারছেন, কিন্তু ভিতরের অবস্থাটা বা সেই ব্যক্তির অন্তরের কথাটা সে বুঝতে পারছে না। এই পদ্ধতিতে সমাজ গবেষক দার্শনিকের ভূমিকায় কাজ করেন। তাকে হতে হয় দূরদৃষ্টি সম্পন্ন। তার দৃষ্টিশক্তি যেমন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে
বিষয়ের উপরও নিবদ্ধ থাকবে, তেমনি গবেষণাধীন বিষয়ের ব্যাপকতা এবং সর্বজনীনতার উপরও তিনি সতর্ক থাকবেন। সেই সঙ্গে তিনি থাকবেন নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির পরিচয় দিবেন। এখানে গবেষক তার নিজস্ব অন্তর্দৃষ্টি, ধ্যান ধারণা ব্যবহার করে কোনো বিষয় সম্পর্কে নিজস্ব মূল্যায়ন এবং বিশ্লেষণ তুলে ধরবেন, অর্থাৎ ঘটনাটাকে তিনি নিজেই মূল্যায়ন করবেন তার অন্তর্দৃষ্টি দিয়ে। এই পদ্ধতিতে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। প্রথম সুবিধা নিয়ে আলোচনা করছি। এখানে সমাজের সামগ্রিক বিষয়ে কোনো বিশ্লেষণ দাঁড় করাতে হলে দার্শনিক পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ পুরো সমাজের একটা বিশ্লেষণ যদি দাঁড় করাতে হয়, সেক্ষেত্রে এই বিষয়টাই বা এই পদ্ধতিটাই বেস্ট। জ্ঞাত থেকে অজ্ঞাতে যেতে হলে দার্শনিক পদ্ধতির কোনো বিকল্প নেই। এক্ষেত্রে একটা উদাহরণ দিলে তোমার কাছে জিনিসটা সহজ হবে। কোনো ব্যক্তি পৃথিবীর সব মানুষকে মরতে দেখে না, কিন্তু তারপরও সে বিশ্বাস করে যে মানুষ মরণশীল, সকল মানুষ মরণশীল। এই যে ব্যক্তির এই চিন্তা বা এই জ্ঞানের প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে দার্শনিক প্রক্রিয়া। অর্থাৎ দু একজনকে মারা যেতে দেখে তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে বুঝেছেন, তার অনুভব দিয়ে বুঝেছেন যে মানুষ মরণশীল। এটি একটা জ্ঞাত বিষয় হতে অজ্ঞাত বিষয়ে যাওয়ার প্রক্রিয়া। আর এই বিশ্বাসের মাধ্যমে বস্তুত ব্যক্তি একটি স্বতঃসিদ্ধ সত্যকে আবিষ্কার করেন। এছাড়াও আরেকটা বিষয় সুবিধা আছে, সেটা হচ্ছে এই পদ্ধতিতে কোনো সমস্যার গভীরে যাওয়া সহজ হয়, যেটা অন্য কোনো পদ্ধতিতে অনেক সময় সহজ হয় না। আর অসুবিধা আছে, এই পদ্ধতির অসুবিধা হলো যে সমাজের অনেক বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানতে চাইলে এই পদ্ধতিতে অনেক সময় সেটা দেওয়া সম্ভব না। যদি আমি জানতে চাই শিক্ষার হার, নগরায়নের হার, বেকারত্বের পরিমাণ, ভূমিহীনদের পরিমাণ, এই বিষয়গুলো অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক বিষয়গুলো এই পদ্ধতির সাহায্যে জানা যায় না। এই পদ্ধতির কোনো কোনো সমর্থক সনাতনী পদ্ধতির সমূহের বিরোধিতা করেন। গবেষকের দক্ষতা এবং অনুধাবন ক্ষমতার উপর নির্ভর করতে হয়, এটাও একটা অসুবিধা। এরপর আমি যাব ঐতিহাসিক পদ্ধতি সম্পর্কে জানতে। বর্তমানকে যদি জানতে হয় তাহলে অতীতকে জানা প্রয়োজন, কারণ বর্তমান সমাজের শিকড়ে গেঁথে আছে অতীত সমাজের ইতিহাস। সমাজবিজ্ঞান উৎপত্তির সময় থেকে ঐতিহাসিক পদ্ধতি সমাজবিজ্ঞানীরা ব্যবহার করে আসছেন। ঐতিহাসিক পদ্ধতি মূলত একটা ব্যাপক প্রক্রিয়া। এই পদ্ধতির মাধ্যমে সমগ্র মানব সমাজের পরিবর্তনকে জানার চেষ্টা করা হয়, যার ফলে সমাজের সকল ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়সমূহ এই বিশ্লেষণের পর্যায়ে আনা সম্ভব হয় না। অর্থাৎ এখানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আলোচনায় আসে না। একথা সত্য যে পূর্বেকার সমাজবিজ্ঞানীরাই যে কেবল ঐতিহাসিক পদ্ধতি ব্যবহার করেছেন তা না। বর্তমানকালেও বিভিন্ন বিষয় সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে সমাজবিজ্ঞানীরা ঐতিহাসিক পদ্ধতি অবলম্বন করে থাকেন। বর্তমানকালে কোনো কোনো ঘটনা আছে যার উপর গবেষণা করতে গেলে ঐতিহাসিক পদ্ধতির আশ্রয় নিতে হয়। আর ঐতিহাসিক পদ্ধতির প্রধান উৎস হচ্ছে বিভিন্ন নথিপত্র, বই, পুস্তক, এগুলো। উদাহরণস্বরূপ বলা যায় যে ওয়েস্টারমার্ক বিবাহ সম্পর্কে একটা ঐতিহাসিক গ্রন্থ রচনা করেছেন, যেটার নাম হচ্ছে হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ। আবার ওপেনহেইমার রাষ্ট্র সম্পর্কে একটি গ্রন্থ লিখেছেন, মূল্যবান গ্রন্থ দ্য স্টেট। তো বর্তমানকালে বিবাহ বা রাষ্ট্র নিয়ে কেউ গবেষণা করতে গেলে তাকে অবশ্যই এই বইগুলোর সাহায্য নিতে হবে। সুতরাং আমরা বলতে পারি অতীত সমাজের ঘটনা, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া
অনুষ্ঠান প্রতিষ্ঠান, রীতিনীতি, প্রথা আদর্শ, মূল্যবোধ ইত্যাদির ধারাবাহিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বর্তমান সমাজ সম্পর্কে একটি রূপ প্রদান করার পন্থাকেই ঐতিহাসিক পদ্ধতি বলা হয়। যেমন বাংলাদেশের ভাষা আন্দোলন বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণায় আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি। তাহলে ওই যে বললাম, বর্তমানকালে কোনো কোনো ঘটনা নিয়ে যদি গবেষণা করতে হয় তাহলে আমার ঐতিহাসিক পদ্ধতি আশ্রয় নিতে হয়। সেক্ষেত্রে আমরা এগুলোর কথা বলতে পারি। বাংলাদেশের ভাষা আন্দোলন নিয়ে যদি আমি গবেষণা করতে যাই বা মুক্তিযুদ্ধ নিয়েও যদি গবেষণা করতে চাই তাহলে এই সংক্রান্ত বইপত্র নিয়ে আমার কাজ করতে হবে। মোহাম্মদ হাসান ইমাম ঐতিহাসিক পদ্ধতির 3টি স্তরের কথা বলেছেন। বলেছেন যে গবেষণার সমস্যা নির্বাচন করতে হবে আগে, তারপর তথ্য সংগ্রহের উৎস নির্বাচন করতে হবে, এরপর তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করতে হবে। তো এই যে উৎসের কথা বললেন, তথ্য সংগ্রহের উৎস, এই উৎসটা আবার দু ধরনের আছে। একটা হচ্ছে প্রাইমারি সোর্স আর একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। তা আমরা ঐতিহাসিক পদ্ধতিতে সমাজ বিশ্লেষণে ওই সেকেন্ডারি সোর্স বা মাধ্যমিক উৎস থেকে তথ্য সংগ্রহ করি। এখন প্রাইমারি সোর্সটা কি আর সেকেন্ডারি সোর্সটা কি? প্রাইমারি সোর্স হচ্ছে যে তথ্য প্রথমবার সংগৃহীত হয় তাকে প্রাথমিক তথ্য বলে। বিভিন্ন ধরনের জরিপের মাধ্যমে যে সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান বা গবেষক প্রাথমিক তথ্য সংগ্রহ করে থাকেন, অর্থাৎ সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য। তার কাছ থেকে আমি সাক্ষাৎকারের মাধ্যমেও জানতে পারি কোনো বিষয় সম্পর্কে, সরাসরি তথ্য নেওয়াটা আর কি প্রাইমারি সোর্স। আর সেকেন্ডারি সোর্স হচ্ছে যে তথ্য প্রকাশিত বা অপ্রকাশিত বিভিন্ন উৎসে সংগৃহীত হয় তাকে প্রাথমিক তথ্য বলে, অর্থাৎ সরাসরি ওই ব্যক্তি থেকে তথ্য না নিয়ে তার লেখা কোনো বই থেকে নেয়া, এগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি সোর্স। তো এখানে উৎসগুলো আমি দিয়েছি, যে বিভিন্ন উৎস, যে দেখছো লিখিত ইতিহাস, দলিল নথিপত্র, জীবনী বা আত্মজীবনী, ডায়েরি এবং চিঠিপত্র, বিভিন্ন প্রকাশিত গ্রন্থ, খোদিত লিপি বলা হচ্ছে যে এখানে মসজিদ, মন্দির বা মুদ্রার উপরে, তারপর বিভিন্ন পাথরে খোদাই করে যে কথাগুলো লেখা থাকে, ভাস্কর্য, মুদ্রা, লোককাহিনী, গবেষণা রিপোর্ট, চলচ্চিত্র, সাহিত্য। সুবিধার মধ্যে যাই আমরা। ঐতিহাসিক পদ্ধতির সুবিধা হচ্ছে যে কোনো ঘটনার উদ্ভব এবং বিকাশ ধারা সম্পর্কে জানতে এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি ততটা কাজ করে না। বিশেষ করে গতানুগতিক সমাজ সম্পর্কে গবেষণার জন্য ঐতিহাসিক পদ্ধতি অপরিহার্য। আর অতীতের কোনো ঘটনা এবং তার প্রভাব নিয়ে গবেষণা করতেও এই পদ্ধতি উপযুক্ত। কোনো সমস্যার সমাধানে সমাজের কোনো সমস্যা দীর্ঘদিন একই রকম থাকে না, এটা পরিবর্তন হয়। কাল ভেদে, স্থান ভেদে, পাত্র ভেদে এটা পরিবর্তন হয়। সামাজিক সমস্যার বর্তমান বৈশিষ্ট্য অতীত থেকে কতটা পরিবর্তন হয়েছে বা কতটা ভিন্ন রূপ ধারণ করেছে এ সম্পর্কে জানতেও ঐতিহাসিক পদ্ধতি আশ্রয় নিতে হয়। তা না, যদি সেটা জানতে না পারি তাহলে সে সমস্যার সমাধান করা সম্ভব হয় না। তাই কোনো সমস্যার সমাধানে ওই সমস্যার অতীত অবস্থা সম্পর্কে জানা প্রয়োজন, আর সেজন্যই ঐতিহাসিক পদ্ধতির ব্যবহার অনস্বীকার্য। সমাজ পরিবর্তন সম্পর্কিত পাঠ এবং গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি বেশ সহায়ক। বাংলাদেশের সমাজ কাঠামো সম্পর্কে জানতে সাহায্য করে, কারণ ঐতিহাসিক বিভিন্ন রচনাবলী এবং সমাজতাত্ত্বিক বিভিন্ন গ্রন্থ, পত্রপত্রিকার সাহায্যে আমরা অতীত সমাজ কাঠামো সম্পর্কে জানতে পারি। সেভাবে বাংলাদেশের যে বর্তমান সমাজ কাঠামো সেটার শিকড়ও অতীতেই রয়েছে। সেই জন্য আমরা ঐতিহাসিক পদ্ধতির দ্বারস্থ হই। আরেকটা সুবিধা হচ্ছে এইটা যেহেতু গ্রন্থ নির্ভর, এখানে গ্রন্থাগার গবেষণা, তাই এখানে ততটা অর্থের প্রয়োজন অপচয় হয় না বা জনবলও কম লাগে। অসুবিধা, এ পদ্ধতি অবলম্বন করে বর্তমান সমাজ সম্পর্কে
কোনো কোনো তথ্য জানা সম্ভব হয় না, এমনকি অতীতের অনেক তথ্যও এই পদ্ধতিতে উদ্ধার করা যায় না। অর্থাৎ লিখিত ডকুমেন্ট না থাকলে অনেক সময় অতীতের অনেক তথ্য আমরা জানতে পারি না। সমাজবিজ্ঞানের সকল সমস্যা সম্পর্কে আলোচনার সুযোগ এই পদ্ধতিতে পাওয়া যায় না। ঐতিহাসিক তথ্য সমাজবিজ্ঞানের বিষয়টি আলোচনার ক্ষেত্রে সাহায্য করে মাত্র, কিন্তু সকল প্রশ্নের উত্তর এর মাধ্যমে পাওয়া যায় না। এই পদ্ধতি প্রয়োগে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়, যেন ব্যক্তিগত ধ্যান ধারণার ঊর্ধ্বে উঠে যুক্তিবাদী মন নিয়ে গবেষক এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। সেজন্য তাকে অনেক সচেতন হতে হয়, কারণ বস্তুনিষ্ঠ না হলে ফলাফল ভুল আসবে অথবা ভ্রান্ত ফলাফল আসবে। আরেকটা অসুবিধা হচ্ছে আসলে ঐতিহাসিক পদ্ধতি পুরোপুরি বৈজ্ঞানিক পদ্ধতি নয়। অনেক সময় পর্যাপ্ত এবং প্রত্যাশিত তথ্য, যে আমার গবেষণার সাথে রিলেটেড তথ্য অনেক সময় পাওয়া যায় না। এই অসুবিধাগুলো ঐতিহাসিক পদ্ধতিতে থাকে। আগামী ক্লাসে আমি অন্য আরো দুটি সামাজিক গবেষণার পদ্ধতি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। খোদা হাফেজ।